আমাদের কি কি প্রিকশন নেওয়া দরকার সুস্থ থাকার জন্য এটা আমরা কেউ জানি না এবং কেউ মানি না। স্যার আমরা দেখি যে সবাই কিটো ডায়েট গ্রহণ করছে, ইভেন স্যার আমিও কিছুদিন নিয়েছিলাম এবং এটা যে কত মারাত্মক এই জেনারেশন, যে নেক্সট এই জেনারেশনে যে কি হবে এটা কিন্তু বোঝা খুবই কঠিন। বেঁচে থাকার জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য সঠিক ডায়েট প্ল্যান অবশ্যই অনুসরণ করতে হবে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এগ্রোইটের সাথেই থাকুন। প্রিয় বাংলাদেশ, কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এগ্রোইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর কান্তা। আজকে আমরা আলোচনা করব সুস্থ শরীরের ডায়েট প্ল্যানিংয়ের প্রয়োজনীয়তা। আর এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলজারুল আজিজ স্যার, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তাহলে চলুন দর্শক আমরা স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তো তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার আমরা তো জানি আপনি ফুড টেকনোলজি এবং অ্যাপ্লাইড নিউট্রিশন নিয়ে কাজ করে যাচ্ছেন। তো স্যার আজকে আমরা আলোচনা করব সুস্থ শরীরের জন্য ডায়েটের প্রয়োজনীয়তা কি। তো স্যার আমরা তো নর্মালি জেনে থাকি ডায়েট বলতে আমরা নর্মালি বুঝি স্যার এক গাদা শসা, জল জাতীয় খাবার, কিংবা হচ্ছে তেল মশলা ছাড়া মাংস। তো আদৌ কি স্যার হচ্ছে এগুলোকে কি আমরা ডায়েট বলতে পারি? বা স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি আমাদের সুস্থ শরীরের জন্য ডায়েটের প্রয়োজন আছে কিনা। খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রথমে এগ্রোইট বাংলাদেশের কলা কৌশলী এবং উপস্থাপক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রশ্নটি খুবই যৌক্তিক, কারণ আমরা বাহ্যত যেটা মনে করি যে একজন সুস্থ লোক তার জন্য আদৌ কোনো ডায়েটের প্রয়োজন আছে কিনা। তো এখানে যে জিনিসটা তুমি যেটা স্পষ্টতই যেটা বলেছো যে আসলে আমরা ডায়েট বলতে বুঝি যে এক গাদা শসা বা এই তার আনুষঙ্গিক কিছু জিনিস মানে খাওয়া। আসলে ডায়েট বলতে কিন্তু যে এটার যে মূল কনসেপ্ট যে আমরা প্রতিদিন আমরা যে খাবার বা পানীয় যা কিছু খাই সবগুলিকে একসাথে আমরা ডায়েট বলি। আসলে ডায়েট অনেকগুলি খাবারের সমষ্টি হলো আসলে ডায়েট। তো এই ডায়েটটা আসলে সুস্থ মানুষের জন্য আদৌ প্রয়োজন আছে কিনা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপারেন্টলি আমরা যেটা করি যে আমরা যখনই অসুস্থ হই তখনই কেবল ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমি কিন্তু অসুস্থ হওয়ার আগ মুহূর্তেও সুস্থ ছিলাম, তাহলে আমি অসুস্থটা কেন হলাম? তাহলে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল আমরা নন কমিউনিকেবল যে সকল ডিজিজগুলি হয় এগুলি কিন্তু মূল উৎপত্তি হলো খাবার থেকে, এটা আমাদের মনে রাখতে হবে। বিশেষ করে আমরা যদি একটা উদাহরণ দিই যে এই যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু আসলে এটাকে বলা হয় ডিজিজ অফ ফুড। এবং এটা যদি আমরা একটা ছোট্ট একটা ইতিহাস জানি যে বাংলাদেশে বর্তমানে যে ডায়াবেটিক সমিতি বা যে ইব্রাহিম কার্ডিক হসপিটাল যেটা, এটার যে প্রতিষ্ঠাতা যে বিশিষ্ট মানে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম, উনি কিন্তু এই প্রতিষ্ঠানটা যখন গড়ে তোলেন এটার পাশাপাশি কিন্তু উনি আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন 1968 সালে, সেটা হলো অ্যাপ্লাইড নিউট্রিশন। এটার উদ্দেশ্য ছিল যে আসলে এই কিছু কিছু নন কমিউনিকেবল ডিজিজ যেগুলি আছে এগুলি যদি খালি কনজিউমারদের যদি খাবার সম্পর্কে কিছু নলেজ থাকে তাহলে সেই রোগ থেকে বেঁচে থাকতে পারবে। আর যদি কেউ এগুলি ইনহেরিট মানে এর ভিতরে রোগ নিয়েই আসে দুনিয়াতে বা কারো যদি রোগ হয়েই যায় তাহলে তার চিকিৎসা হবে এই ইব্রাহিম কার্ডিক হসপিটালে। কিন্তু বর্তমানে আমরা কি দেখতেছি যে পুরো উল্টা চিত্র, সবাই আমরা যাচ্ছি শুধু ইব্রাহিম কার্ডিক হসপিটালে, কিন্তু অ্যাপ্লাইড নিউট্রিশন নামে একটা ইনস্টিটিউট আছে কিন্তু আমরা জানি না যে সুস্থ অবস্থায় আসলে আমরা কখনোই যে আমাদের কি কি প্রিকশন নেওয়া দরকার সুস্থ থাকার জন্য এটা আমরা কেউ জানি না এবং কেউ মানি না। এই জন্য সুস্থ শরীরের জন্য ডায়েট প্ল্যানিং এটা খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ স্যার। আমরা জানলাম যে আসলে সুস্থ শরীরের জন্য আমাদের ডায়েট বেশি প্রয়োজন। তো স্যার আপনার কাছে এখন জানতে চাচ্ছি তা মানে সুস্থ শরীরের ডায়েট প্ল্যানিং চার্টটা কেমন হবে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং সুন্দর প্রশ্ন। আসলে সুস্থ শরীরের জন্য আমাদের ডায়েট প্ল্যানটা কেমন হবে, তো এই প্রশ্নটার উত্তর কিন্তু আমরা যদি আমাদের প্রতিদিনের খাদ্য অভ্যাসের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা বিশ্লেষণ করলে এটা সুন্দরভাবে জেনে যাব। যে একটা বিষয় হলো যে আমরা কিন্তু নিয়মিত যে খাবার খাই, আমাদের খাবারের যে আমাদের যে অভ্যস্ত যে ফ্রিকোয়েন্সিটা
যে স্বাভাবিকভাবে দেখা যায় যে ধনী শ্রেণীর ভিতরে এক ধরনের ফ্রিকোয়েন্সি, আবার যারা গরিব তাদের ভিতরে এক ধরনের ফ্রিকোয়েন্সি। বাট আমরা যদি অ্যাভারেজ আমরা এটাকে চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমরা সাধারণত সকালে একবার খাই, দুপুরে একবার খাই, তারপর রাতে খাই, এটা খাবারের ফ্রিকোয়েন্সি। আবার অনেকে আছে যে দেখা যাবে দুপুর, সকাল এবং দুপুরের মাঝামাঝি এক সময় খাচ্ছে, আবার বিকালে আবার সে স্ন্যাক খাচ্ছে, আবার রাতে শোয়ার আগে খাচ্ছে। তো এই যে খাবারের ফ্রিকোয়েন্সি, তো এই খাবারের ফ্রিকোয়েন্সি একটা ইম্পর্টেন্ট ইস্যু মানুষের ডায়েট প্ল্যানিংয়ের ক্ষেত্রে। আর হলো খাবারের পরিমাণ। এখন যে এমন হতে পারে যে একজন লোক তার যে যতটুকু নিড সে এইটুকুই যদি খেয়ে সেটাকে বার্ন করতে পারে তাহলে এটা কোনো সমস্যা না। হ্যাঁ, তার জন্য ওইটাই তার জন্য ডায়েট প্ল্যান। আবার এমন হতে পারে যে আরেকটা বিষয় যেটা হতে পারে এখানে, যে আমরা কি খাচ্ছি, আমাদের খাবারের উপাদানগুলি কি কি। যে আমরা নর্মালি জানি যে আমরা খাবারের সাথে ভাত, মাছ, মাংস এইসব জিনিসগুলি খাই, তার মানে এখানে কার্বোহাইড্রেট থাকবে, ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে। তাহলে এইগুলির রেশিওটা খাবারের কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জন্য ডায়েট প্ল্যানিংয়ের ক্ষেত্রে সবসময় এই তিনটা জিনিস চিন্তা করতে হবে যে আমার খাবারের ফ্রিকোয়েন্সিটা কীরকম, খাবারের পরিমাণ কেমন, আর খাবারের ডিফারেন্ট উপাদানগুলির কন্ট্রিবিউশনটা কি, এই তিনটা জিনিস। এখন আমরা যদি বর্তমান লেটেস্ট রিসার্চের দিকে তাকাই, মানে ওয়ার্ল্ড ওয়াইড যেটা হচ্ছে, এখন কিন্তু ডাক্তারও যে মানে অনেকেই ভালো ভালো ডাক্তার যারা এই যে নিউট্রিশন লাইনে যারা মোটামুটি আমি কাজ করতে, তারাও কিন্তু এই বিষয়গুলি বারবার বলতেছেন। আগে আমাদের ভিতরে ধারণা ছিল যে অল্প অল্প করে বারবার খাওয়া এটা শরীরের জন্য ভালো, কিন্তু এটা এখন কিন্তু দেখা গেছে না, এটা শরীরের জন্য মানে বিশেষ করে যারা আমরা বসে থেকে পরিশ্রম কম করি তাদের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর একটা বিষয়। এটার সাথে এটার কারণ হলো যে ঘন ঘন খেলে এই খাবার তার ভিতরে যাবে, আর আমাদের খাবারের ভিতরে যেহেতু কার্বোহাইড্রেট বেশি, কার্বোহাইড্রেট থেকে খাবারের ভিতরে গ্লুকোজ যাবে, আর এই গ্লুকোজ গেলে দেখা যাবে যে গ্লুকোজ যেখানে যাবে সাথে সাথে এখানে ইনসুলিন আসবে, ইনসুলিন এসে এটাকে সেলে নিয়ে এনার্জি প্রোডাকশন করার চেষ্টা করবে। তো এই বারবার ইনসুলিন আসা থেকে এক ধরনের বডিতে এক ধরনের প্রবলেম সৃষ্টি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং দেখা যাবে যে আমাদের প্রতিটা মানুষেরই এবং ছোট থেকে একবার বয়স্ক পর্যন্ত আমরা যদি ভালোভাবে তাকাই, ম্যাক্সিমাম মানুষের, সুস্থ মানুষের ভিতরে দেখা যাবে ইনসুলিন রেজিস্ট্যান্স। যদি আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কোনো রোগী মনে করি না, কিন্তু এটা হলো কিন্তু মানুষের, এটাকে ইন আদার ওয়ার্ড বলা হয় প্রি ডায়াবেটিক্স। একটা মানুষ যখনই ডায়াবেটিক্স হবে তখনই কেবল ডাক্তারের কাছে যায়, কিন্তু প্রি ডায়াবেটিক্স কখনো আমরা কোনো অ্যাসেসও করি না এবং এটা দিকে গুরুত্ব দিই। কিন্তু এটার কিন্তু প্রাইমারি সোর্স, এই প্রি ডায়াবেটিস হলো প্রায় মোর দেন 100 ডিজিজের সোর্স। দেখা যাবে যার ভিতরে প্রি ডায়াবেটিস থাকবে সে আস্তে আস্তে এক সময় অবশ্যই তার ডায়াবেটিস হবে। তারপরে দেখা যাবে অনেক বাচ্চাদের ভিতরে দেখা যাবে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ। এটা কারণ হলো এটা, কারণ বাচ্চাদের ভিতরে সিডেন্টারি নেচার চলে আসছে। আগে খালি মাঠ ছিল, অনেকে দৌড়াদৌড়ি করতো, বা যে গেমস খেলতো কম, এখন এইগুলির জন্য তাদের বডিতে অ্যাক্টিভিটি কম, যার কারণে দেখা যায় তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স এই বাচ্চাদের ভিতরে হচ্ছে। তো এই জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু কখনো এটা আমাদের মোটেও কোনো কনসার্ন না, কিন্তু এটা কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলো যে এই ক্রনিক ডিজিজের একটা প্রাইমারি লক্ষণ। ইভেন মহিলাদের যে এই যে ফার্টিলিটি কম হওয়া বা তাদের এই যে মাসিকের অনিয়ম, এগুলো প্রত্যেকটার সাথে এই যে এই ইনসুলিন রেজিস্ট্যান্স জড়িত। তাহলে এই প্রথম এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে একজন সুস্থ মানুষ কিন্তু অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্ট, তার দিকে তাকালেই যেটা আমি অনেক সময় বুঝি যে যারই দেখা যাবে যে এই যে স্টমাক তার সামনের দিকে বের হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তার ভিতরে ইনসুলিন রেজিস্ট্যান্স। কারণ এই বয়সে বা এই স্টেজে একজন মানুষের স্টমাক সামনের দিকে চলে যাওয়াই মানে হলো কার্বোহাইড্রেট ইনটেক বেশি, আর কার্বোহাইড্রেট টোটালটা বডিতে ইউজ হচ্ছে না, এটা অ্যাপারেন্টলি গিয়ে ফ্যাটি লিভারে কনভার্ট হচ্ছে এবং বডি থেকে তার লিভারের উপরে জমা হয়, তারা ফ্যাট বর্ন হচ্ছে। তাহলে এটা হলো মানে এক নম্বর মানে আইডেন্টিফিকেশন। আর দুই নম্বর যেটা আমরা বলতে চাচ্ছি এটা হলো যে আমরা যে খাবারের যে উপাদানগুলি খাই সেটা রেশিওটা কেমন। যেমন বর্তমানে আগে থেকে একটা স্ট্যান্ডার্ড একটা রেশিও যেটা দেওয়া আছে যে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এটা 60:25:15, মানে 60 ভাগ কার্বোহাইড্রেট, 25 ভাগ ফ্যাট, 15 ভাগ প্রোটিন, এই ধরনের থাকতে হবে। তো এটা আমরা মোটামুটি অনেকেই জানি, কিন্তু এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানা উচিত, এটা হলো আমাদের খাবারের সাথে অ্যাসিডিক এবং অ্যালকালাইন ফুড কীরকম পরিমাণে আমরা খাচ্ছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যাসিডিক এবং অ্যালকালাইন ফুড জিনিসটা কি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু। অ্যাসিডিক ফুড ওই ফুড না যে ফুডের আসলে পিএইচ বেশি, এটা না যে খাইলে যেটা টক লাগতেছে এটা কিন্তু অ্যাসিডিক ফুড না। অ্যাসিডিক ফুড হলে ওই ফুড যে ফুড খাওয়ার পরে বডি আমাদের ব্লাডের যে পিএইচ আছে, পিএইচ যেটা অ্যালকালাইন নেচার 7.45, যে খাবারকে সাধারণত প্রসেস করে লিভার আর হলো আমাদের কিডনি, লিভারে গিয়ে প্রসেস হয়, কিডনি গিয়া ওয়াইস্ট আউট
ওয়েস্ট আউট করে। তো এর মাঝখানে আমাদের ব্লাডে এটাকে অ্যাডজাস্ট করে, ব্লাড নিউট্রিয়েন্টগুলি নিয়ে যায়। তো যে খাবার খেলে ব্লাড ইজিলি তার পিএইচের যে চেঞ্জটা, এই চেঞ্জটা তাড়াতাড়ি সে আগের অবস্থায় নিয়ে আসতে পারে, এই খাবারগুলিকে বলি আমরা অ্যালকালাইন ফুড। আর যেগুলিকে প্রসেস করা ব্লাডের জন্য একটু কষ্টকর হয়, লিভার এবং তার কিডনিকে কাজ বেশি করতে হয়, এগুলি অ্যাসিডিক ফুড। তো খাবারের ভিতরে যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে লেবু কিন্তু অ্যাপারেন্টলি একটা সাইট্রাস ফুড, মানে অ্যাসিডিক, কিন্তু এটা বাই নেচার হলো অ্যালকালাইন ফুড। এটা খাওয়ার পরে এই উইদিন 1 আওয়ারের ভিতরে অ্যালকালাইনে কনভার্ট হয়ে যায়। এই জন্য আমাদের খাবারের ভিতরে আগে অবশ্যই দেখতে হবে যে এটার মধ্যে 60-40 মানে অ্যালকালাইন টু অ্যাসিডিক খাবার আছে কিনা। বর্তমানে ডাক্তাররা এটাকে বলতেছে না 70-30। ইভেন বাচ্চাদের জন্য এটা বলা 80-20, মানে 80% অ্যালকালাইন ফুড খাবে, 20% সে অ্যাসিডিক ফুড খাবে। তাহলে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ডায়েটিং এর ক্ষেত্রে, বিশেষ করে সুস্থ মানুষের জন্য, যে তার খাবারের ফ্রিকোয়েন্সিটা তাকে কমাইতে হবে। হ্যাঁ, আর 2 নম্বর হলো তাকে খাবারের যে বিভিন্ন উপাদানগুলি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এটা 16-25-15 এর পাশাপাশি তার অ্যাসিড এবং অ্যালকালাইন ফুডের যে রেশিও, মোর অ্যালকালাইন ফুড যেন তার খাবারে বেশি আসে, এই দিকে খেয়াল রাখতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেই, যে আমাদের যে ওই এনার্জি ড্রিঙ্কস হলো সবচেয়ে হাইলি অ্যাসিডিক খাবার, কিন্তু আমাদের এখন ইয়াং জেনারেশনের ভিতরে দেখা যাচ্ছে এই যে এই এনার্জি ড্রিঙ্কসের খাবারের যে একটা টেন্ডেন্সি খুবই বেশি, এবং এইটা যে কত মারাত্মক, এই জেনারেশন যে নেক্সট এই জেনারেশনে যে কি হবে এটা কিন্তু বোঝা খুবই কঠিন। যদি তারা খুব বর্তমানে নিউ জেনারেশন স্যার কিটো ডায়েটের প্রতি খুবই আগ্রহ মানে দেখাচ্ছে আর কি। পেপার পত্রিকায় কিংবা ফেসবুক খুললেই স্যার আমরা দেখি যে সবাই কিটো ডায়েট গ্রহণ করছে। ইভেন স্যার আমিও কিছুদিন নিয়েছিলাম। তো স্যার আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এটা স্যার আসলে অ্যাকচুয়ালি মানে এটা ফ্রুটফুল কিনা আমাদের জন্য? হ্যাঁ, এই বিষয়টা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক ভালো ভালো ডাক্তার যারা কিটো ডায়েট সম্পর্কে বলতেছেন। আমাদের খেয়াল রাখতে হবে কিটো ডায়েটটা কিন্তু মূলত যে যাদের অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে বা অ্যাবভ, বা টাইপ 2 ডায়াবেটিক্স হয়ে গেছে, বা বিভিন্ন ডিজিজ, তাদের জন্য হলো বেস্ট কিটো ডায়েট। এখন কেউ যদি মনে করে না আমার ভিতরে কোনো ইনসুলিন রেজিস্ট্যান্স নাই, তাহলে কিন্তু সে মোটামুটি যে আগের যে আমরা প্রেসক্রাইব করলাম যে তার ফ্রিকোয়েন্সি একটু কমাই দিয়ে, হ্যাঁ, তার অন্যান্য বিষয়গুলি একটু অ্যাডজাস্ট করলে তার চলবে। তো এখন কথা হলো যে কেউ যদি অলরেডি ওই পর্যায়ে চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসার জন্য একটা সার্টেন টাইমের জন্য কিটো ডায়েট অবশ্যই খুবই প্রয়োজন। কারণ এই ক্ষেত্রে এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হয় ডিউ টু মানে গ্লুকোজ, এইটাকে আসলে এখানে এনার্জি সোর্সটা তো অনেক কিটুন থেকে নেওয়া হয়, এবং কিটুন হলো সবচেয়ে হাইলি মানে ইফিশিয়েন্ট ফুয়েল ব্রেনের জন্য, এবং এটা কিন্তু ব্লাডের আমাদের ইনসুলিন বাড়ায় না। আর ব্লাডের ইনসুলিন না বাড়ালে দেখা যাবে যে আমাদের যে সেলগুলি রিজেনারেশনের জন্য প্রচুর সময় পাবে, এবং আস্তে আস্তে সে স্বাভাবিক লাইফ। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ভুল খাদ্যাভ্যাসের ফলে আমাদের সুস্থ শরীর কিভাবে অসুস্থ হয়, বা অসুস্থ হওয়ার কোনো চান্স আছে কিনা? আমি কিন্তু অলরেডি মোটামুটি এই বিষয়টা আলোচনা করে ফেলছি, যে খাদ্য অভ্যাস যদি ভুল হয়, যেমন কেউ যদি এই যে ঘন ঘন খাবার খায় এবং তার ইনটেকটা যদি সে প্রপারলি বার্ন না করতে পারে, তাহলে দেখা যাবে যে তার ভিতরে ইনসুলিন রেজিস্ট্যান্স। এখানে একটু বলে রাখি যে ইনসুলিন রেজিস্ট্যান্স জিনিসটা কি। এটা আমি আপনাকে বলি যে আমরা যখন খাবার খাই, খাবারটা আমাদের স্টোমাকে এটা প্রসেস হয়, হ্যাঁ, ডাইজেস্ট হওয়ার পরে এটা একটা সার্টেন পার্ট সরাসরি লিভারে চলে যায়। লিভারে গিয়ে এটা ওইখানে ক্লিন আপ হয়ে তারপরে এটাকে ব্লাডের মাধ্যমে আমাদের সেলে গিয়ে এনার্জি প্রোডাকশন করবে। এখন আমরা যদি ঘন ঘন খাই, প্রতিবার দেখা যাবে কি ব্লাডের ভিতরে সেই গ্লুকোজটা যাচ্ছে, আর ব্লাডে গ্লুকোজ যাওয়ার সাথে সাথেই দেখা যাবে যে ওইখানে আমাদের যে প্যানক্রিয়াস আমাদের যে আছে, ওইখান থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হবে, এটা বলে ইনসুলিন। এই ইনসুলিন এসে এই গ্লুকোজটাকে সেলের ভিতরে নিয়ে যাবে, এটাই হলো ইনসুলিনের কাজ। না, ইনসুলিনের এটা হলো কাজ। এখন দেখা যায় যে আমরা যদি প্রতিবারই খাই আর প্রতিবারই ব্লাডের ভিতরে গ্লুকোজ আসে, বারবার সে এখানে নিয়ে যেতে হয়, তো এক সময় দেখা যায় যে আমাদের সেলের যে ডোরগুলি, রিসেপ্টরগুলি, সে এই গ্লুকোজকে আর নিতে চায় না, বলে যে আমার আর প্রয়োজন নাই। কিন্তু ব্লাড কখনোই কিন্তু এই গ্লুকোজকে ব্লাডে রাখবে না একটা সার্টেন লেভেলের উপরে। আপনারা জানেন যেহেতু আপনারা ডাক্তার, যে 80 মিলিগ্রাম পার ডিএল প্লাস মাইনাস 5 বা 10, এর বাইরে কিন্তু ব্লাড কখনো গ্লুকোজ রাখে না। তো যদি এখন সেল ইউটিলাইজেশন না করতে পারে, তখন কি করবে? তখন সে কি করবে, এই গ্লুকোজটাকে সে নিয়ে এর সাথে সে
ফ্যাটি লিভার ক্রিয়েট করবে, এই গ্লুকোজটাকে নিয়ে ফ্যাটি লিভার তৈরি করবে, করে তারপর সে ব্লাডটাকে ক্লিন আপ করবে। তো এখন যদি কেউ প্রতিবার এভাবে খায় আর বারবার এই যে এই ঘটনাটা চলতে থাকে, তাহলে একসময় দেখা যায় যে সেলের এই যে রিসেপ্টরগুলি আস্তে আস্তে ইনএক্টিভ হয়ে যেতে থাকে, এবং মানে এটাকে ব্লাড অন্যভাবে ইনসুলিনের কাজ সে তখন এই গ্লুকোজকে বহন করে ওদিকে না নিয়ে, এটা যেহেতু অ্যানাবলিক হরমোন, তখন এটা কি করে সে তার কাজ মনে করে যে বুদ্ধ ফ্যাট বানানো। তো আস্তে আস্তে দেখা যায় যে তার টাইপ 2 ডায়াবেটিসে থেকে সে কনভার্ট হচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার আলোচনার মধ্যে আমরা অনেক কিছুই জানতে পারলাম, কিভাবে আমরা সুস্থ শরীরে কি কি ডায়েট গ্রহণ করব, আমাদের কি করা উচিত। তো স্যার আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি, মানে আমাদের সুস্থ থাকার জন্য অ্যাকচুয়ালি আমাদের করণীয়টা কি? এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যারা সুস্থ আছি, আমাদের সুস্থ যারা আছি তাদের ক্ষেত্রে আমরা আমাদের খাবারের যে ফ্রিকোয়েন্সি আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমার কথা যদি আমি বলি, যে আমি সবসময় চেষ্টা করি যে আমার খাবারটা আমি এইভাবে আমি ম্যানেজ করে চলবো যেন এটা কখনোই বডিতে মানে জমে থাকার কোনো টেন্ডেন্সি এর ভিতর দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড যে ভালো ভালো অল্টারনেটিভ মেডিসিন স্পেশালিস্ট বা নিউট্রিশনিস্ট বা অ্যাপ্লাইড নিউট্রিশনিস্টরা যারা সাজেস্ট করতেছে, সেটা হলো যে ইন্টারমিডিয়েট ফাস্টিং, এটা হলো দ্য বেস্ট অপশন। এবং আমাদের হুজুর সাল্লাল্লাহু কিন্তু দেখা যাচ্ছে যে সপ্তাহে 2টা করে রোজা থাকতেন। তো এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এর বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। যেমন একটা আছে এভরি অল্টারনেট ডেতে সে না খেয়ে থাকবে, বা সে ফাস্টিং করবে, শুধু পানি খাবে আর কোনো কিছু খাবে না, এভরি অল্টারনেট। যেমন আজকে সে ভালোভাবে খেলো, কালকে আর খাবে, স্বাভাবিকভাবে অন্যান্য পানি টানি এইগুলি খাবে। এটা হলো একটা ওয়ে। আরেকটা হইতে পারে যে সে এভরি উইকেন্ড যে 2 দিন, সেই 2 দিন খুব ভালোভাবে খাবে আর 5 দিন সে কম খাবে। এটা একটা মানে বেস্ট ওয়ে, মানে তার বডির ইয়াটাকে ম্যানেজ করার জন্য। আরেকটা হইতে পারে যে এই 3 মিল এ ডে, মানে সকালে সে যে খাবারটা খাবে এটা কার্বোহাইড্রেটলেস, সে 2টা ডিম খেলো বা সালাদ খেলো, এগুলি খেলো। দুপুরের দিকে সে হালকা মানে স্বাভাবিক খাবারই খেলো, কিন্তু অল্প পরিমাণে একটু কার্বোহাইড্রেট কম দিয়ে। আর রাতে সে যদি সন্ধ্যার ভিতরে তার খাবারটা খেয়ে ফেলো। এটা হলো 3 মিল এ ডে। এটা একটা অপশন হতে পারে, কারণ কারোর যদি কোনোই প্রবলেম নাই, সে স্টিল ফাইন, এটা হলো তার জন্য বেস্ট ওয়ে। আরেকটা হলো যে যারা অলরেডি কিছুটা বাল্কি নেচারের দিকে চলে গেছে, তাদের জন্য 2 মিল এ ডে, যে সকালে 11টার দিকে সে নাস্তা করবে হেভি, এবং সন্ধ্যার ইমিডিয়েট পরে সে হেভি খেয়ে নিবে। এখানে অন্য কোনো বাস বিচারের প্রয়োজন নাই, 2 মিল এ ডে, তার যতটুকু প্রয়োজন সে খাবে, কোনো সমস্যা নেই। তো এই হলো মানে বেস্ট ওয়ে। এবং আমি 2 মিল এ ডে এটা আমি স্টিল ফলো করি, এবং আমার সাথে অনেকেই আছে কয়েকজন ফলো করে ক্যাম্পাসে, এবং দে আর স্টিল ফাইন। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এগ্রোইড বাংলাদেশের কলা কুশলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুন্দর আলোচনায় আমাদের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বেঁচে থাকার জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার জন্য সঠিক ডায়েট প্ল্যান অবশ্যই অনুসরণ করতে হবে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এগ্রোইডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। হাসবে প্রিয় বাংলাদেশ, কৃষক যদি বাঁচে।